হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024-এর জন্য আজকে আমরা আরও একটা মক টেস্ট ডিসকাস করব। এখানে এটা হচ্ছে মক টেস্ট নাম্বার 4, ঠিক আছে। এর আগে আমরা 3টে মক টেস্ট ডিসকাস করেছি, যেখানে একটা ছিল ফুল মক টেস্ট মানে 115 নম্বরের, আর বাকি দুটো ছিল 65 নম্বর করে। তো আজকে এই মক টেস্টটার ফুল মার্কস কত? এই মক টেস্টটার ফুল মার্কস রয়েছে 70, ঠিক আছে। এখানে টোটাল 70 মার্কসের প্রশ্ন রয়েছে। তোমাদের পরীক্ষায় যেমন যেমন টাইপের মানে কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের যেমন রয়েছে সেই রকমই কোয়েশ্চেন এখানে রাখা হয়েছে। শুধুমাত্র এখানে যে কোয়েশ্চেনের নাম্বার মানে টোটাল মার্কস সেটা কমানো রয়েছে 70টা, কিন্তু বাকি সমস্ত ফলো করা রয়েছে তোমাদের। কিন্তু যে পরীক্ষার এক্সামে যেমন ধরনের কোয়েশ্চেন আসবে, মানে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 থাকছে, এখানেও ক্যাটাগরি 1 আছে, ক্যাটাগরি 2 আছে, এরকমভাবে প্রত্যেকটা ডিভিশন কিন্তু রয়েছে। তো প্রথমত দেখো এখানে কি রয়েছে। ফার্স্ট রয়েছে তোমাদের লাইফ সায়েন্স 20টা কোয়েশ্চেন, এটা ক্যাটাগরি 1 মানে 20 নম্বর থাকছে এখানে, ঠিক আছে। তারপর আছে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 5টা কোয়েশ্চেন আছে। ফিজিক্যাল সায়েন্স রয়েছে 10টা ক্যাটাগরি 1-এর। ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 রয়েছে 5টা এমসিকিউ। ম্যাথ রয়েছে 5টা কোয়েশ্চেন, ইংলিশ আছে 5টা, জিকে আছে 5টা, লজিক্যাল রিজনিং আছে 5টা, ঠিক আছে। এখানে এই প্যাটার্নটা এই মক টেস্টে ফলো করা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। অবশ্যই তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার নিজেরা করার চেষ্টা করবে এবং টোটাল কত পাচ্ছ সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে চলো স্টার্ট করছি আজকের ভিডিও। প্রথম কোয়েশ্চেনে দেখা যাক কী রয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী আছে। প্রথম কোয়েশ্চেন রয়েছে ব্যাকটেরিয়ার জিনোম গঠিত হয়েছে। অপশানস দেখো, হিস্টোন ও আরএনএ দ্বারা, বিতে আছে একটি দ্বিতন্ত্রী ডিএনএ দ্বারা, সিতে আছে একতন্ত্রী ডিএনএ দ্বারা, আর ডিতে রয়েছে হিস্টোন ও অহিস্টোন দ্বারা। প্রথম কথা হচ্ছে ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওট। প্রোক্যারিওটকে জিনোমকে কী বলা হয়? নিউক্লিয়েড বা জেনোফোর, ঠিক আছে। আর ব্যাকটেরিয়ার যে জিনোম সেখানে কি থাকে? একটা মাত্র দ্বিতন্ত্রী ডিএনএ। কি থাকে? একটা মাত্র দ্বিতন্ত্রী ডিএনএ শুধুমাত্র এখানে প্রেজেন্ট থাকে। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। হিস্টোন তো থাকেই না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু হিস্টোন প্রোটিন প্রেজেন্ট থাকে না জিনোমে, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখবো, 2 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। 2 নম্বর কোশ্চেন আছে ব্যাকটেরিয়ার কোষে থাকে না। এখানে যেগুলো রয়েছে অপশানে তার মধ্যে কোনটা ব্যাকটেরিয়া কোষে থাকে না? অপশান আছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়েড। তো এর মধ্যে ব্যাকটেরিয়া কোষে থাকে না কোনটা? অবশ্যই মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা দ্বি একক পর্দা বেষ্টিত অঙ্গাণু, আর ব্যাকটেরিয়া কোষে কোনো রকম পর্দা ঘেরা কোষ অঙ্গাণু কিন্তু প্রেজেন্ট থাকে না। ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিকের আন্ডারে পড়ে। বাকি রাইবোজোম তো থাকেই, রাইবোজোম পর্দাবিহীন কোষ অঙ্গাণু, প্রোটিন সিনথেসিসে হেল্প করে। তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দা যেটা, আর রয়েছে নিউক্লিয়েড। নিউক্লিয়েড তো থাকেই, ব্যাকটেরিয়ার যে জিনোম সেটাকে আমরা নিউক্লিয়েডই বলে থাকি। নেক্সট কোশ্চেন দেখবো, দেখো 3 নম্বর কোশ্চেনে কি রয়েছে। কোশ্চেন নাম্বার 3 রয়েছে নিম্নলিখিত কার সাথে অ্যাজোলা মিথজীবী সম্পর্ক গড়ে তোলে? অপশন আছে অ্যানাবিনা, নষ্ট, ক্লোরেল্লা নাকি স্ট্রেপ্টোকক্কাস। তো প্রথম কথা হচ্ছে অ্যাজোলা কি? অ্যাজোলা হচ্ছে একটা জলজ ফার্ন, ঠিক আছে। অ্যাজোলা কি? একটা জলজ ফার্ন। এবং কার সাথে এটা মিথজীবী সম্পর্ক গড়ে তোলে? অ্যানাবিনার সাথে, ঠিক আছে। অপশন এ হবে এখানে কারেক্ট, অ্যানাবিনা। অ্যানাবিনা হচ্ছে একটা সায়ানোব্যাকটেরিয়া। অ্যানাবিনা অ্যাজোলার সাথে মিথজীবী সম্পর্ক গড়ে তোলে। পরবর্তী কোশ্চেন দেখবো, 4 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। 4 নম্বর কোশ্চেনে বলা রয়েছে কোন বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া ও উদ্ভিদ উভয়ের ক্ষেত্রেই দেখা যায়? কোন বৈশিষ্ট্যটা ব্যাকটেরিয়াতেও দেখা যাবে আবার উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যাবে? অপশানস দেখে নাও কী কী রয়েছে। প্রথম অপশানে রয়েছে কি না হেটেরোট্রপিক পুষ্টি, সেকেন্ড রয়েছে প্রোক্যারিওটিক গঠন, থার্ড আছে ফ্লাজেলার উপস্থিতি, আর ডিতে রয়েছে দৃঢ় কোষপ্রাচীর। তো এখানে ব্যাকটেরিয়া আর উদ্ভিদের কমন ফিচার কোনটা? কমন ফিচার হচ্ছে দৃঢ় কোষপ্রাচীর। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কি থাকে? দৃঢ় কোষপ্রাচীর থাকে, এবং উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু দৃঢ় কোষপ্রাচীর প্রেজেন্ট থাকে। দুজনের ক্ষেত্রে কোষপ্রাচীরটা হচ্ছে কমন, শুধু এদের যে মানে যেটা দিয়ে তৈরি হয়েছে কোষপ্রাচীর সেটা আলাদা। কি না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী দিয়ে তৈরি হয়? মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন দিয়ে, এবং যেটা উদ্ভিদের ক্ষেত্রে সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে। এটা শুধু পার্থক্যটা তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন কি রয়েছে। নিফ জিন লক্ষ্য করা যায়। নিফ জিন অপশানস দেখো, স্ট্রেপ্টোকক্কাস, অ্যাসপারজিলাস, রাইজোবিয়াম, পেনিসিলিয়াম। এই কোশ্চেনটা দেখে তোমাদের মনে হতে পারে যে একটু এটা হার্ড লেভেলের কোশ্চেন, কিন্তু মোটেই না। তোমাদের যে টপিক রয়েছে নাইট্রোজেন সংবন্ধন, সেখান থেকেই এই কোশ্চেনটা, তার থেকেই একটু ডিপে রয়েছে কোশ্চেনটা। তো নিপ জিন কার ক্ষেত্রে প্রেজেন্ট থাকে? নিপ জিন থাকে যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া রয়েছে তাদের ক্ষেত্রে। তো এখানে যে অপশনগুলো রয়েছে বুঝতেই পারছো, তার মধ্যে নাইট্রোজেন সংবন্ধনকারী কোনটা? সেটা হচ্ছে রাইজোবিয়াম। তো নিপ জিন যেটা সেটাও প্রেজেন্ট থাকে কার ক্ষেত্রে? রাইজোবিয়ামের ক্ষেত্রে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 6 নম্বর কোশ্চেন কি রয়েছে। 6 নম্বর কোশ্চেনে ভাইরাসের প্রোটিন আবরণীকে বলে।
অপশনস দেখো, ভিরিয়ন, ক্যাপসিড, ভাইরয়েড নাকি পেলপোমিয়ার। ভাইরাসের প্রোটিন আবরণীকে বলা হয় ক্যাপসিড। ঠিক আছে, ক্যাপসিড হচ্ছে একটা, মনে রাখবে, ক্যাপসিড হলো একটা পলিমার। কিসের পলিমার? ক্যাপসিডের মধ্যে অনেকগুলো যে মনোমার থাকে সেগুলো বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের যে মনোমার সেগুলোকে আমরা কি বলি? ক্যাপসোমিয়ার। ঠিক আছে, এই ক্যাপসিডের ভেতরেই ভাইরাসের যে নিউক্লিয় বস্তু, ডিএনএ হোক বা আরএনএ হোক, সেটা প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, কি আছে? ব্যাকটেরিওফাজ ধ্বংস করে। অপশন রয়েছে মনেরা, ছত্রাক, ভাইরাস আর ব্যাকটেরিয়া। স্পেশালি মেনশন করা কি রয়েছে? ব্যাকটেরিওফাজ। ফার্স্ট কথা হচ্ছে ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস কি? ফাজ ভাইরাসও কিন্তু একটা ভাইরাসের একটা টাইপ। ঠিক আছে, তো এখানে যেহেতু রয়েছে কি ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ কাকে আক্রমণ করে? ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ব্যাকটেরিওফাজ ধ্বংস করে কাকে? ব্যাকটেরিয়াকে। এছাড়াও যেসব ফাজ ভাইরাস কাকে আক্রমণ করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ফাজ ভাইরাসের নাম হয়েছে। যেমন ধরো সায়ানোফাজ হতে পারে, কলিফাজ হতে পারে, যেগুলো কোলাইকে আক্রমণ করে। যেসব ফাজ ভাইরাস তারা হচ্ছে কলিফাজ বলা হয়। ঠিক আছে, জাইমোফাজ রয়েছে, এরকম অনেক ধরনের ফাজ ভাইরাস রয়েছে। তার পরবর্তী কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন কি রয়েছে? 8 নম্বর কোশ্চেনে বলা আছে এখানে, পতঙ্গভুক উদ্ভিদরা মাটিতে বসবাসরত হলেও তাদের ক্ষেত্রে অভাব দেখা যায়। অপশন রয়েছে জল, অক্সিজেন, নাইট্রোজেন আর ট্রেস এলিমেন্ট। তো এগুলোর মধ্যে পতঙ্গভুক উদ্ভিদের ক্ষেত্রে কোনটার অভাব দেখা যায়? অবশ্যই রাইট আনসার হবে কি? রাইট আনসার হচ্ছে নাইট্রোজেনের অভাব দেখা যায়। ঠিক আছে, নাইট্রোজেনের অভাব দেখা যায়। পতঙ্গভুক উদ্ভিদ কোনগুলো? সূর্য শিশির, কলসপত্রী, এগুলো হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ। কোনো কোশ্চেন আসতে পারে যে পতঙ্গ থেকে ওরা কোন প্রকারের এলিমেন্ট নেয়, তো সেটা হবে কি? নাইট্রোজেন। এটাও মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। 9 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, বীজ হলো। অপশন দেখো, স্ত্রী গ্যামেটোফাইট, পরিণত পরাগনালী, পূর্ণাঙ্গ ডিম্বক নাকি ভ্রূণ। বীজ কি? বীজ হচ্ছে পূর্ণাঙ্গ ডিম্বক। অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, নিষেকের পর ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, 10 নম্বর কোশ্চেন দেখো কি আছে, কোনটি আরশোলার রেচন অঙ্গ? অপশন রয়েছে সবুজ গ্রন্থি, ম্যালপিজিয়ান নালিকা, নেফ্রিডিয়া আর রয়েছে সোলেনোসাইট। তো এখানে আরশোলার রেচন অঙ্গ কোনটা? আরশোলার রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। আরশোলার রেচন অঙ্গ কী হয়ে যাবে? ম্যালপিজিয়ান নালিকা। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। আর বাকি এখানে যেগুলো রয়েছে, যেমন ধরো সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড, সেটা চিংড়ির ক্ষেত্রে। ঠিক আছে, চিংড়ির থাকে গ্রিন গ্ল্যান্ড। নেফ্রিডিয়া কার থাকে? নেফ্রিডিয়া থাকে অ্যানিলিডা। অ্যানিলিডার ক্ষেত্রে আমরা নেফ্রিডিয়া দেখতে পাই। আর সোলেনোসাইট কার ক্ষেত্রে থাকে? প্লাটিহেলমিনসের। ঠিক আছে, সোলেনোসাইট থাকে প্লাটিহেলমিনসের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, 11 নম্বর কোশ্চেন দেখো কি আছে, কি রয়েছে 11 নম্বর কোশ্চেনে, কোনটি কোষপ্রাচীর সম্পর্কে সঠিক নয়? কোনটি কোষপ্রাচীর সম্পর্কে সঠিক নয় বলেছে এখানে। অপশন দেখো, এটি জড়প্রাচীর, তারপর রয়েছে এটি পুরু ও দৃঢ়, নেক্সট রয়েছে প্রধান উপাদান সেলুলোজ, তারপর রয়েছে এটি সম্পূর্ণভাবে অভেদ্য। এখানে সঠিক নয় কোনটা? সঠিক নয় হচ্ছে এটি সম্পূর্ণভাবে অভেদ্য, এটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, কোষপ্রাচীর সবসময় কেমন হবে? ভেদ্য হবে। তো এখানে দিয়েছে সম্পূর্ণভাবে অভেদ্য, এইটা কারেক্ট নয়। তো আমাদের এখানে অপশন হিসেবে রাইট হবে অপশন ডি। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, 12 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, বলা আছে লিগামেন্টের কাজ। অপশন দেখো, অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত রাখা, অস্থিকে পেশির সঙ্গে যুক্ত রাখা, পেশিকে পেশির সঙ্গে যুক্ত রাখা নাকি দুটি অস্থির মাঝে ব্যবধান রাখা। লিগামেন্টের কাজ কি? লিগামেন্টের ফাংশন হচ্ছে দুটো যে অস্থি সেগুলোকে কানেক্ট করে রাখা। ঠিক আছে, কোনো একটা জিনিস যখন আমরা দুটো আলাদা আলাদা জিনিসকে জয়েন্ট করতে চাই, দুটো জিনিস যখন আমরা জয়েন্ট করব, ঠিক আছে, তখন মাঝে একটা আমাদের গ্লু বা আঠা কিছু দিতে হবে। সেরকমই আঠা বা সেলোটেপের মতো কাজ করে মনে করতে পারো তোমরা কি লিগামেন্ট। কাকে কানেক্ট করে রাখে? দুটো অস্থিকে। ঠিক আছে, অস্থি সন্ধির যে জয়েন্ট থাকবে আর সেখানে সেই জয়েন্ট করার কাজটা কে করবে? লিগামেন্ট করবে। ঠিক আছে, তাহলে এর কাজ কি? লিগামেন্টের কাজ হচ্ছে অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত রাখা, মানে অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা কি রয়েছে দেখো, 13 নম্বর কোশ্চেন, নিচের কোন লিউকোসাইট ম্যাক্রোফাজে পরিণত হয়? প্রথম কথা হচ্ছে লিউকোসাইট মানে কি? লিউকোসাইট মানে হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল। ঠিক আছে, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেলকে আমরা বলি লিউকোসাইট। তো এখানে কোন লিউকোসাইট বা কোন প্রকারের ডাব্লিউবিসি ম্যাক্রোফাজে পরিণত হয় সেটা জানতে চেয়েছে। অপশন আছে বেসোফিল, নিউট্রোফিল, মনোসাইট আর ইওসিনোফিল। তো কোন লিউকোসাইটটা ম্যাক্রোফাজে পরিণত হয় সেটা হচ্ছে অবশ্যই মনোসাইট। অপশন সি হবে কারেক্ট আনসার, মনোসাইট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 14 নম্বর কোশ্চেন,
কি আছে, অটোলাইসিসের সাথে জড়িত কোন কোষ অঙ্গাণু? অটোলাইসিস অপশন রয়েছে গলগি বস্তু, রাইবোজোম, লাইসোজোম আর ভ্যাকুয়াল। এই কোশ্চেনটা তোমরা আরও বিভিন্নভাবে পড়েছো, আমি জানি তোমরা নিশ্চয়ই পড়েছো সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। তো আর হচ্ছে অটোলাইসিস, এগুলো সব একই জিনিসের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এখানে অটোলাইসিসের সঙ্গে জড়িত কোন কোষ অঙ্গাণু হবে? লাইসোজোম। লাইসোমের যে এনভায়রনমেন্ট সেটা কেমন হয়? অ্যাসিডিক হয়, এটাও তোমরা মনে রাখবে। ঠিক আছে, লাইসোমের এনভায়রনমেন্ট কেমন হয়? অ্যাসিডিক হয়। পরবর্তী কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন কি আছে রয়েছে, মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা 20 জোড়া, 12 জোড়া, 30 জোড়া নাকি 31 জোড়া? যতজন এই ভিডিওটা দেখছো আশা করি কারোরই এই কোশ্চেনটা অন্তত ভুল হবে না। সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? 31 জোড়া। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, 31 জোড়া। আর 12 জোড়া কোন স্নায়ু? করটি স্নায়ু। করটি স্নায়ু হচ্ছে 12 জোড়া, সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। আই হোপ এই কোশ্চেনটা তোমাদের কারোরই ভুল হয়নি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 16 নম্বর কোশ্চেন কি রয়েছে 16 নম্বরে, গ্লুকাগন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে খরিত হয়? গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন এগুলো সব হচ্ছে কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা পার্ট সেটাকে আমরা কি বলি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখানে বিভিন্ন প্রকারের কোষ পাওয়া যায়, আলফা কোষ পাওয়া যায়, বিটা কোষ পাওয়া যায়, ডেল্টা কোষ পাওয়া যায়, এরকমের ডিফারেন্ট টাইপস অফ কোষ কিন্তু পাওয়া যায়। তো গ্লুকাগন কার থেকে খরিত হয়? গ্লুকাগন তার মধ্যে খরিত হয় আলফা কোষ থেকে। ঠিক আছে, আলফা কোষ থেকে কী খরিত হয়? গ্লুকাগন। বিটা কোষ থেকে কী খরিত হয়? সব থেকে ফেমাস, যেটা বারবার পরীক্ষায় আসে, প্রত্যেকবারের জন্যই ইম্পর্টেন্ট, ইনসুলিন। বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন। ইনসুলিনের ক্ষরণ কম হলে আমাদের কি হয়? ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, কারণ রক্তের যে গ্লুকোজ সেটা কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে ইনসুলিন কী করে? গ্লুকোজ ট্রান্সপোর্টার নামে একটা প্রোটিন সিনথেসিসে হেল্প করে। সেই গ্লুকোজ ট্রান্সপোর্টার কোষ পর্দার মাধ্যমে গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে এন্টার হতে সাহায্য করে। এবার যদি ইনসুলিন না থাকে তাহলে সেই গ্লুকোজ ট্রান্সপোর্টার সিনথেসিস হচ্ছে না, আর গ্লুকোজও সেলের মধ্যে এন্ট্রি নিতে পারছে না। তাহলে সেক্ষেত্রে সেই গ্লুকোজগুলো কোথায় থাকছে? ব্লাডের মধ্যে প্রেজেন্ট থেকে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে ব্লাড সুগার লেভেল সেটা আস্তে আস্তে কি হচ্ছে? ইনক্রিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাই হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তারপরে দেখো 17 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, অ্যাড্রিনালিনের রাসায়নিক প্রকৃতি হলো? অপশন রয়েছে স্টেরয়েড, পেপটাইড হরমোন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ নাকি গ্লুকোকর্টিকয়েড। তো অ্যাড্রিনালিন কি? অ্যাড্রিনালিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। তাহলে অ্যাড্রিনালিন কি হয়ে যাবে? অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ। এবার কোশ্চেন আসতে পারে যে কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যাড্রিনালিন সংশ্লেষিত হচ্ছে, এটাও কোশ্চেন আসতে পারে। তাহলে সেটাও তোমরা মনে রাখবে কি হবে তখন? টাইরোসিন। ঠিক আছে, কি আনসার হবে? কোন অ্যামাইনো অ্যাসিড থেকে? টাইরোসিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখবো কি রয়েছে। দেখো 18 নম্বর কোশ্চেন কি রয়েছে, রেটিনার যে স্থানে সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয় সেটা কোনটা? অপশানস হচ্ছে পিতবিন্দু, অন্ধবিন্দু, লেন্স নাকি তারারন্ধ্র বা পিউপিল। তো রেটিনার যে স্থানে সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয় সেটা হচ্ছে কি? পিতবিন্দু। অপশান এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশান এ পিতবিন্দু। আর অন্ধবিন্দু কোনটা? রেটিনার যে স্থানে অপটিক স্নায়ু মিলিত হয়েছে, ঠিক আছে, সেখানে প্রতিবিম্ব তৈরি হয় না, সেটাকে বলা হয় কি? অন্ধবিন্দু। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে বলা আছে এখানে, ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম যৌগ, ক্রেবস চক্রে ফার্স্ট কোন যৌগ উৎপাদিত হয়? অপশানস দেখে নাও, পাইরুভিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি আইসোসাইট্রিক অ্যাসিড। তো ক্রেবস চক্রে ফার্স্ট যে যৌগটা বা যে কম্পাউন্ডটা উৎপন্ন হয় সেটা কি? সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, সাইট্রিক অ্যাসিড। যার জন্য এটা কি বলা হয়? সাইট্রিক অ্যাসিড সাইকেল। এই সাইট্রিক অ্যাসিডে 3টে কার্বক্সিল মূলক থাকে। কটা কার্বক্সিল মূলক? 3টে কার্বক্সিল মূলক। যার জন্য এটা কি বলা হয়? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা TCA সাইকেলও কিন্তু বলা হয়। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল মনে রাখবে। ঠিক আছে, এগুলো সব ক্রেবস চক্রের নাম। 20 নম্বর কোয়েশ্চেন দেখো, ক্যাটাগরি 1-এর লাস্ট কোয়েশ্চেন লাইফ সায়েন্সের ক্ষেত্রে এটা, কোন প্রকার ক্রোমোজোম অ্যানাফেজ চলাকালীন যে আকৃতি বিশিষ্ট হয়? অপশন আছে টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটা নাকি মেটাসেন্ট্রিক। তো প্রত্যেকটার কী কী আকার হয়? প্রত্যেকটার আকারে আমরা দেখে নিই। টেলোসেন্ট্রিক কী আকৃতির হয়? আই। ঠিক আছে, অ্যাক্রোসেন্ট্রিক হয় জে, সাবমেটা হয় এল, আর মেটা হয় ভি। ঠিক আছে, টেলো হবে আই, অ্যাক্রোসেন্ট্রিক জে, সাব মেটাসেন্ট্রিক এল এবং মেটাসেন্ট্রিক হবে ভি। তো এটা যে কোনোটার আকারই তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো প্রত্যেকটা আকার তোমরা দেখে নিলে, তাহলে যে আকৃতির কোনটা হচ্ছে? অ্যাক্রোসেন্ট্রিক। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এখানেই শেষ হলো লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1। এরপরে স্টার্ট হবে লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2। তাহলে এরপরে স্টার্ট হচ্ছে লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2 এর কোশ্চেন।
তো ক্যাটাগরি 2 সম্পর্কে নিশ্চয়ই তোমরা সমস্ত জানো। এখানে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 2 নম্বর করে, এবং এখানে একের বেশি অপশন বা একটা অপশনও কিন্তু ঠিক হতে পারে, এটা আমি আরও একবার বলে দিলাম। তো চলো দেখি এবার ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে প্রথম কোশ্চেন দেখো, কোনগুলি দ্বিবীজপত্রী উদ্ভিদ? অপশান দেখো, আম আছে, ধান আছে, ভুট্টা আর ছোলা। তো এর মধ্যে দ্বিবীজপত্রী কোনগুলো হয়ে যাবে? দ্বিবীজপত্রী হচ্ছে আম এবং ছোলা, ঠিক আছে? এই দুটো কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ। ওকে, কারণ এদের ক্ষেত্রে কি না, বীজের দুটো বীজপত্র প্রেজেন্ট থাকে, সেই জন্য এরা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেন কি রয়েছে, বলা আছে কোন বক্তব্যগুলি সঠিক? কি রয়েছে বক্তব্য দেখা যাক। অ্যাকশন সংজ্ঞাবহ প্রবর্ধক, তারপর রয়েছে নিউরোট্রান্সমিটার নিউরনে সংশ্লেষিত হয়, অ্যাকশন শাখা প্রশাখাবিহীন, আর রয়েছে স্নায়ুস্পন্দন পরিবহন সর্বদা একমুখী। তো এগুলোর মধ্যে সঠিক কোন কোন স্টেটমেন্টগুলো? সঠিক হচ্ছে নিউরোট্রান্সমিটার নিউরনে সংশ্লেষিত হয়, এটা একদম সঠিক। তারপর রয়েছে অ্যাকশন শাখা প্রশাখাবিহীন, অ্যাকশন কিন্তু শাখা প্রশাখাবিহীনই হয়, আর থাকলেও খুব কম সংখ্যক শাখা প্রশাখা থাকে। তারপর হচ্ছে স্নায়ুস্পন্দন পরিবহন সর্বদা একমুখী, এটাও কিন্তু ঠিক। মানে এখানে যেগুলো ঠিক সেটা হচ্ছে অপশন বি, অপশন সি অ্যান্ড অপশন ডি। 3 অপশনস আর কারেক্ট ফর কোশ্চেন নাম্বার 22। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 23, যেটা কি রয়েছে দেখো 23 নম্বর কোশ্চেনে। তাহলে এখানে রয়েছে কোন জোড়াগুলি সঠিক? 23 নম্বর কোশ্চেনে কি রয়েছে, কতগুলো পেয়ার্স এখানে দেওয়া রয়েছে এবং বলেছে কোনগুলো সঠিক। ইনহিবিন রয়েছে সার্টুলি কোষ, ফলিকল স্টিমুলেটিং হরমোনের সাথে রয়েছে গ্রাফিয়ান ফলিকল, শুক্রের সাথে রয়েছে আন্তরিক গ্রন্থি এবং ডোপামিনের সাথে রয়েছে হাইপোথ্যালামাস। তো এখানে কারেক্ট কোনগুলো? কারেক্ট হচ্ছে প্রথমত ইনহিবিন সার্টুলি কোষ, এটা একদম কারেক্ট। তারপর শুক্রেজ আন্তরিক গ্রন্থি, এটাও ঠিক। আর ডোপামিন হাইপোথ্যালামাস, এটাও কিন্তু ঠিক। ডোপামিন কিন্তু অ্যাড্রেনাল মেডুলা থেকেও খরিত হয় এবং হাইপোথ্যালামাস থেকেও খরিত হয়, দুটো জায়গা থেকে কিন্তু ডোপামিন খরিত হয়। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। এর পরে কোশ্চেন দেখো কী রয়েছে 24 নম্বর। 24 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে এখানে, বলা আছে ইতর পরাগযোগের ক্ষেত্রে কতগুলো এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। প্রথমটা রয়েছে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়, তারপর রয়েছে বাহকের প্রয়োজন হয় না, নেক্সট আছে অপত্যের অভিযোজন ক্ষমতা বেশি হয়, আর পরাগরেণুর অপচয় হয়। তো ইতর পরাগযোগের ক্ষেত্রে কোনগুলো এখানে কারেক্ট দেওয়া রয়েছে। প্রথমত হচ্ছে ইতর পরাগযোগের ক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়, এটা একদম ঠিক রয়েছে, ঠিক আছে। বাহকের প্রয়োজন হয় না, এটা ভুল, কারণ বাহকের প্রয়োজন ইতর পরাগযোগের ক্ষেত্রেই হয়, স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় না। তারপর দেখো অপত্যের অভিযোজন ক্ষমতা বেশি হয়, অবশ্যই অপত্যের অভিযোজন ক্ষমতা বেশি হয়, এবং পরাগরেণুর অপচয়ও কিন্তু ইতর পরাগযোগের ক্ষেত্রে হয়। তার মানে কোনগুলো এখানে কারেক্ট হলো? অপশন যেটা হলো তোমার এ, সি এবং ডি অপশন কিন্তু এখানে কারেক্ট, ঠিক আছে, এ, সি এবং ডি। নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন। কি রয়েছে, লসিকার গুরুত্বপূর্ণ ভূমিকা হলো। লসিকার কি কাজ সেটা তোমাদের এখানে জানতে চেয়েছে। অপশানস কী রয়েছে, খাদ্যরস শোষণ করে কলাকোষে পৌঁছানো, দেহতাপ নিয়ন্ত্রণে সাহায্য করা, জীবাণুর ধ্বংস সাধন এবং কলাকোষে গ্যাসীয় বস্তুর আদান প্রদান। তো এর মধ্যে লসিকার কাজ কোনগুলো? প্রথম হচ্ছে খাদ্যরস শোষণ করে কলাকোষে পৌঁছানো, তারপর হচ্ছে জীবাণুর ধ্বংস সাধন, এটাও ঠিক, এবং কলাকোষে গ্যাসীয় বস্তুর আদান প্রদান। মানে এখানে কারেক্ট হচ্ছে এ, সি এবং অপশন ডি। এই তিনটে অপশন এখানে কারেক্ট, এ, সি আর ডি। তাহলে এটা ছিল লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2 এর কোশ্চেন। এরপরে স্টার্ট হবে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1। এবার স্টার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 এর কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 এর জন্য, রয়েছে এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? অপশানস দেখো কী রয়েছে, 224 লিটার, 22,400 লিটার, অপশান সি রয়েছে 22,400 মিলিলিটার, এবং অপশান ডিতে রয়েছে 22.4 মিলিলিটার। তো এর মধ্যে কারেক্ট কোনটা হবে? এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয়? সেটা হচ্ছে 22.4 লিটার। কত হয়? 22.4 লিটার, ঠিক আছে। কিন্তু এখানে 22.4 লিটার কোনো অপশানেই নেই। এটাকে যদি আমরা মিলিলিটারে কনভার্ট করি, আমরা এটাকে হাজার দিয়ে কী করব? গুণ করব। 22.4কে যখনই আমরা হাজার দিয়ে গুণ করে দেব, তো আনসার আমাদের কি চলে আসবে? 22,400, ঠিক আছে। কত আসবে? 22,400, সেটা কিসে হয়ে যাবে? মিলিলিটার। লিটার থেকে এটা আমি মিলিলিটারে কনভার্ট করে নিলাম, তাহলে কী হবে? এখানে সি যেটা রয়েছে 22,400 ml বা মিলিলিটার, সেটা হবে ঠিক। আর লিটারে থাকলে কী হতো? 22.4 লিটার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো 27 নম্বর কোশ্চেন। কী রয়েছে, তড়িৎ চুম্বক একটি। অপশান রয়েছে স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক, দীর্ঘস্থায়ী চুম্বক নাকি প্রাকৃতিক চুম্বক। তড়িৎ চুম্বক হচ্ছে একটা অস্থায়ী চুম্বক, অপশান বি হবে কারেক্ট, অস্থায়ী চুম্বক, ঠিক আছে। তারপরে দেখো 28 নম্বর কোশ্চেন কি আছে,
CaO মানে ক্যালসিয়াম অক্সাইড এ কী ধরনের রাসায়নিক CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? অপশনস আছে সমযোজী, তড়িৎযোজী, অসমযোজী নাকি ভ্যান ডার ওয়ালস ফোর্স। তো CaO ক্যালসিয়াম অক্সাইডে কেমন ধরনের রাসায়নিক বন্ধন থাকে? অবশ্যই থাকে তড়িৎযোজী, মানে অপশান বি হবে এখানে কারেক্ট। ঠিক আছে, আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন, যেখানে Ca2+ আয়ন প্রেজেন্ট থাকে এবং O2- অ্যানায়ন হিসেবে প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেন দেখো, 29 নম্বর কোশ্চেন কি রয়েছে? একটি ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু হলো। অপশানস আছে অ্যাসিটিলিন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। তো প্রথম কথা হচ্ছে এখানে ত্রিবন্ধনযুক্ত দুটো অণু রয়েছে। দেখো অ্যাসিটিলিনও ত্রিবন্ধনযুক্ত, আবার নাইট্রোজেনও ত্রিবন্ধনযুক্ত। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে HC≡CH, তাহলে এখানে ট্রিপল বন্ড প্রেজেন্ট রয়েছে। আর রয়েছে কি নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2 মানে N≡N। কিন্তু কোয়েশ্চেনটা যদি তোমরা ভালো করে দেখো, এখানে বলাই রয়েছে মৌলিক অণু। মৌলিক অণু মানে শুধুমাত্র একই রকমের পরমাণু ওখানে প্রেজেন্ট থাকবে। তাহলে সেই হিসাবে এখানে আনসার কী হবে? আনসার হবে নাইট্রোজেন। কি আনসার হবে? N2 বা নাইট্রোজেন অণু। ঠিক আছে, অপশান যেটা সি, নাইট্রোজেন হবে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো, 30 নম্বর কোশ্চেন কি রয়েছে? চিনি বা লবণের জলীয় দ্রবণ থেকে চিনি বা লবণকে পৃথক করা যায় যে পদ্ধতির দ্বারা? অপশানস আছে আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, পাতন আর পরিস্রাবণ। তো চিনি বা লবণের জলীয় দ্রবণ তৈরি করা হলো, সেখান থেকে যদি চিনি বা লবণের অণুকে পৃথক করতে হয়, সেটা কী দিয়ে পৃথক করা হয়? অবশ্যই পৃথক করা হয় পাতনের সাহায্যে। কী সাহায্যে? পাতন। অপশান সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, পাতনের সাহায্যে। নেক্সট কোশ্চেন দেখো, 31 নম্বর কোশ্চেন কি আছে? আধুনিক পর্যায় সারণীতে কত নং শ্রেণীতে নিষ্ক্রিয় মৌল অবস্থান করে? প্রথম কথা হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে কটা পর্যায়ের কটা শ্রেণী আছে তোমাদের সেটাও জানতে হবে। মনে রাখবে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় রয়েছে 7টা এবং শ্রেণী রয়েছে 18টা। 7টা পর্যায়ে 18টি শ্রেণী। এখানে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন রকমের মৌলগুলো কিন্তু অবস্থান করে। ঠিক আছে, অপশন আছে 16 নং শ্রেণীতে, 17 নং শ্রেণীতে, 18 নং শ্রেণীতে নাকি 2 নং শ্রেণীতে। তো এখানে রয়েছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল প্রেজেন্ট থাকে 18 নং শ্রেণীতে। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌল কোনগুলো? যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কোনগুলো? হিলিয়াম, আর্গন, জেনন, নিয়ন। নিষ্ক্রিয় মৌল কোনগুলো হচ্ছে? নিষ্ক্রিয় মৌল থাকে 18 নং শ্রেণীতে, মনে রাখবে। মৌল প্রথম থাকে হিলিয়াম, তারপর থাকে নিয়ন, তারপর থাকে আর্গন, দেন ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো সব হচ্ছে নিষ্ক্রিয় মৌলের এক্সাম্পল। ঠিক আছে, 18 নং শ্রেণীতে কিন্তু নিষ্ক্রিয় মৌল প্রেজেন্ট থাকে। এবং যদি বলা হয় যে সব থেকে ছোট বা সব থেকে কম পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট নিষ্ক্রিয় মৌল কোনটা, তাহলে কী হয়ে যাবে? হিলিয়াম। ঠিক আছে, হিলিয়ামও কিন্তু সেই 18 নং শ্রেণীতেই প্রেজেন্ট রয়েছে। তো এখানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। আরও বলেই তোমাদের এখানে রয়েছে 16 নং শ্রেণীতে। 16 নং শ্রেণীতে কোন মৌল থাকে? চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মৌল কোনগুলো? যেমন মনে করো কি রয়েছে? অক্সিজেন, সালফার, এগুলো হচ্ছে চ্যালকোজেন মৌল। 17 নং শ্রেণীতে কেমন থাকে? 17 নং শ্রেণীতে থাকে হ্যালোজেন মৌল। হ্যালোজেন কোনগুলো? হ্যালোজেন হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো হচ্ছে হ্যালোজেন মৌলের মধ্যে পড়ে। ঠিক আছে, 2 নং শ্রেণীতে কী থাকে? 2 নং শ্রেণীতে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কী থাকে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা কোনগুলো? যেমন ধরো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেন দেখো, 32 নম্বর কোশ্চেন কি রয়েছে? কোনটি ক্ষার ধাতু? ক্ষার ধাতু কত নং শ্রেণীতে থাকে বলতো? আধুনিক পর্যায় সারণীর 1 নং শ্রেণীতে রয়েছে ক্ষার ধাতু। 1 নং শ্রেণীতে রয়েছে ক্ষার ধাতু। ঠিক আছে, তো এখানে ক্ষার ধাতু কোনটা জানতে চেয়েছে। অপশানস কী কী আছে দেখো? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম। তো এগুলোর কোনটা ক্ষার ধাতু? এগুলোর মধ্যে ক্ষার ধাতু হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, ক্ষার ধাতু হলো সোডিয়াম। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। প্রেজেন্ট থাকে কোন শ্রেণীতে? 2, 8, 1 হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম থাকে হচ্ছে 1 নং শ্রেণীতে, সেজন্য এটা হচ্ছে কি না ক্ষার ধাতু। বাকি কী রয়েছে দেখো এখানে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই দুটোই কিন্তু থাকে শ্রেণী নম্বর 2-এ, 2 নং শ্রেণীতে। এরা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর রয়েছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13। অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 13। এটাকে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো কী পাবে? 2, 8 এবং 3। ঠিক আছে, এবং অ্যালুমিনিয়াম কত নম্বর শ্রেণীতে প্রেজেন্ট থাকে? অ্যালুমিনিয়াম থাকে 13 নং শ্রেণীতে। ঠিক আছে, তো প্রত্যেকটা শ্রেণী এখানে তোমাদের আমি বলে দিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 33 নম্বর কি রয়েছে? ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে। অপশানস দেখো, ক্যাটায়ন, অ্যানায়ন, মুক্ত ইলেকট্রন নাকি প্রোটন। তো ধাতব পরিবাহীর ক্ষেত্রে কে তড়িৎ পরিবহন করে? অবশ্যই মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন কিন্তু ধাতব পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনই তড়িৎ পরিবহন করে। এবং ক্যাটায়ন, অ্যানায়ন
ক্যাটায়ন অ্যানায়ন দুজনেই তড়িৎপূরণ করতে পারে। যদি বলা হয় যে জলীয় দ্রবণে কে তড়িৎপূরণ করে, ক্যাটায়ন নাকি অ্যানায়ন, তো যদি কোনো ধরো লবণের জলীয় দ্রবণ রয়েছে, সাপোজ যেমন ধরো NaCl এর জলীয় দ্রবণ, তাহলে ওর মধ্যে যদি তড়িৎ পরিবহন হয় তাহলে Na+ও তড়িৎ পরিবহন করবে এবং Cl- তড়িৎ পরিবহন করবে, দুজনেই কিন্তু ওখানে তড়িৎ পরিবহন করবে। এমন না যে শুধু ক্যাটায়ন করবে বা শুধু অ্যানায়ন করবে, দুজনেই ওখানে তড়িৎ পরিবহন করবে। ঠিক আছে, তো জলীয় দ্রবণের ক্ষেত্রে বললে মুক্ত আয়ন, সেটা তো জলীয় দ্রবণে কিন্তু ক্যাটায়নও তড়িৎপূরণ করে, অ্যানায়নও তড়িৎপূরণ করে, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। 34 নম্বর কোশ্চেন দেখো কি আছে। একটি বস্তুকে উত্তর লেন্সের F ও 2F এর মধ্যে রাখা হলো, ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? অপশানস রয়েছে 2F দূরত্বে, F ও 2F এর মাঝে, 2F থেকে বেশি দূরে, নাকি আলোক কেন্দ্রে। যখন উত্তর লেন্সের মধ্যে, যখন কোনো বস্তুকে উত্তর লেন্সের F এবং 2F এর মধ্যে রাখা হচ্ছে তখন তার প্রতিবিম্ব তৈরি হয় 2F থেকে বেশি দূরত্বে, ঠিক আছে, 2F থেকে বেশি দূরত্বে। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, 2F থেকে বেশি দূরে। নেক্সট কোশ্চেন দেখো 35 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন। কি আছে? কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? অপশানস আছে ক্যাথোড রশ্মি, এক্স রশ্মি, অবলোহিত রশ্মি, নাকি অতিবেগুনি রশ্মি। তো এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় কোনটা? সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি। ঠিক আছে, ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের স্রোত, মানে ঋণাত্মক কণাযুক্ত আধানের স্রোত বা ইলেকট্রনের স্রোত হলো ক্যাথোড রশ্মি। তো এখানে অপশান এ হবে কারেক্ট আনসার, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় ক্যাথোড রশ্মি। নেক্সট স্টার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2-এর কোশ্চেন। ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্সের 5টা কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন দেখো কি আছে। সাধারণ তাপমাত্রায় তরল হলো। অপশান হচ্ছে ব্রোমিন, আয়োডিন, পারদ, নাকি সোডিয়াম। তো সাধারণ তাপমাত্রায় কোনগুলো তরল? এখানে ব্রোমিন তরল থাকে আর পারদ, এই দুটো কিন্তু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। ব্রোমিন হচ্ছে তরল অথচ অধাতু, এটা ঠিক আছে, ব্রোমিন হলো তরল অধাতু, এবং পারদ হচ্ছে তরল ধাতু। পারদ তরল ধাতু, এই দুটো কিন্তু আলাদাভাবেও কোশ্চেন আসতে পারে যে কোনটি তরল অধাতু বা কোনটি তরল ধাতু। এখানে ধাতু বা অধাতু এই কোশ্চেনে আলাদা করে কিছু মেনশন নেই, শুধু রয়েছে তরল কোনটা। তো এখানে ব্রোমিন আর পারদ, অপশান এ আর অপশান সি দুটোই কিন্তু ঠিক হবে। নেক্সট কোশ্চেন দেখো 37 নম্বর কোশ্চেন কি রয়েছে। বলা আছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি হলো। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, অপশানস আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ক্লোরিন আর ব্রোমিন। তো এগুলোর মধ্যে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কোনগুলো? অ্যামোনিয়া হবে এবং কোনটা হবে? ক্লোরিন। দুটোই কিন্তু তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। 38 নম্বর কোশ্চেন কি বলা আছে, নিচের সঠিক বক্তব্যগুলি নির্বাচন করো। অপশান প্রথমে রয়েছে বস্তু সমবেগে চললে সমত্বরণে চলে, সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য। তারপরে রয়েছে অপশান সিতে দেখো সময় সাপেক্ষে বেগ পরিবর্তন হলো ত্বরণ, এবং ডি রয়েছে একক সময় স্মরণের মান হলো দ্রুতি। তো এগুলোর মধ্যে সঠিক কোনটা, সঠিক কারেক্ট কোনগুলো? প্রথমত হচ্ছে সমবেগে চলমান বস্তু ত্বরণ শূন্য, এটা একদম কারেক্ট। বস্তু যখন সমবেগে চলে তখন তার তো বেগ পরিবর্তনই হচ্ছে না সময়ের সাথে, তাহলে সেক্ষেত্রে ত্বরণের মান কিন্তু শূন্য হয়। এবং কোনটা সঠিক? এখানে সময় সাপেক্ষে বেগ পরিবর্তনই হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, বেগ পরিবর্তন বা যদি এখানে বেগ বৃদ্ধি, তো তাও হতো, বেগ বৃদ্ধির হারই হচ্ছে কি ত্বরণ। তো এখানে কোনগুলো ঠিক হলো? ঠিক হলো কোনগুলো? অপশান বি এবং অপশান সি। অপশান বি অ্যান্ড অপশান সি হচ্ছে এখানে ঠিক। এবং দেখো এখানে যে অপশান ডিটা রয়েছে, অপশান ডি, একক সময় স্মরণের মান হলো বেগ, দ্রুতি নয়। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দ্রুতি, কিন্তু একক সময়ে যে স্মরণের মান সেটাকে আমরা বলি বেগ। ঠিক আছে, বেগ ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। একই রকমভাবে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এবং যে স্মরণ সেটা হচ্ছে ভেক্টর রাশি। তারপরে দেখো কি রয়েছে এখানে। বলা আছে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের, প্রথমে আছে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। নেক্সট রয়েছে এসটিপিতে আয়তন 22.4 লিটার। তারপর রয়েছে ভর হলো গ্রামে প্রকাশিত আণবিক ভর, আর রয়েছে এসটিপিতে আয়তন 224 লিটার। তো এখানে কারেক্ট কোনগুলো? 1 মোল পরিমাণ মানে আমি বুঝবো কি অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23, এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার, এটাও ঠিক। আর ভর হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর। ঠিক আছে, মানে এখানে অপশান এ ঠিক, অপশান বি ঠিক, অপশান সি ঠিক, তিনটে অপশান কিন্তু এখানে ঠিক রয়েছে। আর এসটিপিতে আয়তন অবশ্যই এটা তো হবেই না, 224 লিটার নয়, সেটা কত? 22.4 লিটার হয়, 224 কিন্তু নয়। ঠিক আছে, অপশান এ, বি আর অপশান সি এখানে ঠিক হবে। নেক্সট কোশ্চেন রয়েছে 40 নম্বর কোশ্চেন কি রয়েছে, কোনগুলি সাধারণ অবস্থায় কঠিন? অপশান এতে আছে NaCl সোডিয়াম ক্লোরাইড, বি NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড,
সিতে আছে NH3 মানে অ্যামোনিয়া, আর ডি রয়েছে NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এগুলোর মধ্যে সাধারণ অবস্থায় কঠিন পদার্থ কোনগুলো? NaCl এবং NH4Cl দুটোই কিন্তু সাধারণ অবস্থায় কঠিন। ঠিক আছে, অপশন এ আর অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 41 নম্বর কোশ্চেন। এখান থেকে ম্যাথের কোশ্চেন স্টার্ট হচ্ছে। 41 নম্বর কোশ্চেন যেটা রয়েছে ম্যাথের কোশ্চেন, কী রয়েছে দেখো প্রথম কোশ্চেনে ম্যাথের 41 নম্বর। এ একটি কাজ 12 দিনে ও বি একটি কাজ 15 দিনে করতে পারে। দুজনে একসাথে 5 দিন কাজ করলে আর কত অংশ কাজ বাকি থাকবে? এ করছে কত দিনে কাজটা? এ করছে 12 দিনে একা, বি করছে 15 দিনে একা। তাহলে একে আমরা লিখলাম 12, বিকে লিখলাম হচ্ছে 15। ঠিক আছে, এবার লসগু কত হবে? লসগু হচ্ছে 60। তাহলে এ একদিনে করবে কত কাজ? 12 5 60, 5 কাজ। বি একদিনে করবে কত কাজ? 5 আর 15 60, মানে এখানে 4 হবে। ঠিক আছে, এটা হচ্ছে একদিনে এ করে, এটা একদিনে বি করে। এরপরে কি হবে? এটাকে আমরা যোগ করব, মানে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি একদিনে কত করে? 5 আর 4 কত বেরোবে? 9। এ প্লাস বি বেরিয়েছে 9, মানে এ প্লাস বি একদিনে করে 9 কাজ। তাহলে কতদিন কাজ করেছে ওরা? 5 দিন। তাহলে 5 দিনে কত করবে? 5 9 45 কাজ। লসাগু বেরিয়েছিল 60, 60টা হচ্ছে মোট কাজ। ওরা 5 দিনে কত কাজ করেছে? 45 কাজ। মোট কত? 60। তাহলে বাকি কাজ কত থাকবে? 60 মাইনাস 45 পরিমাণ যে কাজটা, সেই কাজটা তো বাকি থাকবে। তাহলে বাকি হচ্ছে 60 মাইনাস 45, অর্থাৎ মাইনাস করলে আমরা কত পাবো? 15। 15 কাজ বাকি রয়েছে। এখানে চেয়েছে কত অংশ কাজ বাকি থাকবে। কত অংশ বলতে আমরা কি করব? কত অংশ মানে আমরা করে দেব বাকি রয়েছে 15 কাজ, কার মধ্যে? 60-এর মধ্যে। তাহলে 15/60 কাটাকুটি করলে কি পাবো? 1/4, অর্থাৎ 1/4 অংশ যে কাজ সেটা কিন্তু বাকি থাকবে। অপশান এ হবে এখানে কারেক্ট। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা দেখব এখানে কি রয়েছে। 42 নম্বর কোশ্চেন দেখো, ম্যাথের সেকেন্ড কোশ্চেন। 42 নম্বর কোশ্চেন কি রয়েছে? যদি এ এর 15%, বি এর 20% হয়, তাহলে A/B কত? বলা আছে এ এর 15%, মানে আমরা কি লিখব? এ গুণ 15/100, এটা মানে তো এর 15%, পার্সেন্ট মানে নিচে কত হবে? 100। এবং বি এর 20%, তাহলে বি ইন্টু 20/100। ঠিক আছে, 100 100 কেটে গেল, 5 3 15, 5 4 20, মানে আমরা পেলাম 3A = 4B। এটা আমরা পাচ্ছি 3A = কত পাচ্ছি? 4B। অর্থাৎ এখান থেকে যদি আমরা A/B বা A/B বের করি, সেটা কত বেরোবে? সেটা বেরোবে 4/3। ঠিক আছে, কত বেরোবে? 4/3, মানে কি অপশান বি এখানে কারেক্ট হবে, 4:3। ঠিক আছে, 4:3। নেক্সট কোশ্চেন দেখো, 43 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়েও যদি 20% লাভ হয়, তাহলে ধার্য মূল্য যদি 800 টাকা হয়, ক্রয় মূল্য কত ছিল? তোমাকে এখানে সিপি ক্রয় মূল্য বের করতে হবে। ধার্য মূল্য মানে এমপি দেওয়া রয়েছে কত? 800 টাকা। ঠিক আছে, এবং 10% ছাড় দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কী হয়েছে? 20% কিন্তু লাভ হয়েছে। তাহলে ছাড়টা আমরা কার ওপরে দিই? ছাড়টা আমরা দিই হচ্ছে ধার্য মূল্যের ওপর। ধার্য মূল্য রয়েছে 800 টাকা। 800 টাকার ওপর যদি আমি ছাড় দিই 10%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে 800 × 90/100, এটা হচ্ছে বিক্রয় মূল্য মানে এসপি। ঠিক আছে, সেটা সমান কত? 20% লাভ হয়েছে। লাভটা হয় কার ওপর? ক্রয় মূল্যের ওপর। তাহলে ক্রয় মূল্য যদি এক্স হয়, তাহলে 20% লাভ মানে বিক্রয় মূল্য বেরোবে 120/100, অর্থাৎ এই দুটোই কিন্তু সমান। এই ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাবো এক্সের মান। এক্সটাই হচ্ছে কি না? ক্রয় মূল্য বা সিপি। তাহলে এখানে 100 100 কেটে গেল, এই 0 আর এই 0 কেটে গেল। ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 20 80, মানে 200, 200 × 3, মানে এক্সের মান আমাদের বেরোবে হচ্ছে 600। কত বেরোবে? 600, অর্থাৎ ক্রয় মূল্য বা সিপি কত ছিল? 600 টাকা। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার, 600। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো। দেখো 44 নম্বর কোশ্চেন কি রয়েছে, আর এটা হচ্ছে ম্যাথের 4 নম্বর কোশ্চেন। cos a + cos² a = 1, ত্রিকোণমিতির একটা কোয়েশ্চেন। তাহলে sin² a + sin⁴ a = কত হবে? দেখো এখানে বলা আছে কি cos a + cos² a = 1। তাহলে এই ইকুয়েশন থেকে তো আমি লিখতেই পারি যে cos a = 1 - cos² a, আর 1 - cos² a মানে আমরা কি পেয়ে যাব? cos a সমান আমরা পেয়ে যাব sin² a। cos a সমান কী পাবো? sin² a। এটা আমরা পেলাম এই ইকুয়েশন থেকে। এবারে আমরা কি করব? এই যে এখানে লেখা আছে sin² a + sin⁴ a। ঠিক আছে, তাহলে sin² এটাকে অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম। sin⁴ যেটা রয়েছে সেটাকে আমরা করলাম sin² a এর হোল স্কোয়ার। কী করলাম? sin² a এর হোল স্কোয়ার। তাহলে sin² এটা sin² a এখানে থাকলো,
এদিকে রয়েছে সাইন স্কোয়ার এ মানে আমি কি পেয়েছি কস এ, তাহলে এটা হয়ে যাবে কি কস এ তার স্কোয়ার, কস এ স্কোয়ার। এবং এখান থেকে আমি কি পাবো সাইন স্কোয়ার এ পাবো আমি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর মান কত 1, তাহলে এখানে মান কত হবে অপশান সি 1 হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে 1। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। দেখো কি রয়েছে পরবর্তী কোশ্চেন 45 নম্বর কোশ্চেন। যদি চক্রবৃদ্ধি সুদের হারে 4,800 টাকা 4 বছরে 6,000 টাকা হয় তাহলে 12 বছর পর কত হবে। মানে 12 বছর পর তোমাকে যে সুদ আসল সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। প্রথম কথা হচ্ছে এখানে আমরা সূত্র কি জানি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্র হচ্ছে এ মানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল এ, ঠিক আছে, সুদ আসল বা সবৃদ্ধি মূল্য বলতে পারো, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100। পি হচ্ছে আসলটা, আর হচ্ছে সুদের হার, 100টা 100 এবং এন হচ্ছে যে সময় সেটা। তো এখানে এর মান প্রোভাইড করা রয়েছে কত 6,000 টাকা, তো 6,000 আমি এখানে বসিয়ে দিলাম সমান পি আর 1 প্লাস আর বাই 100। পি এর মানও তো এখানে দেওয়াই রয়েছে, বসিয়ে দাও 4,800, ঠিক আছে, আর রয়েছে 1 প্লাস আর বাই 100। আর এর মান এখানে দেওয়া নেই, কিন্তু এন এর মান মানে সময় দেওয়া হচ্ছে 4, তাহলে এখানে আমি 4 বসিয়ে দিলাম। ঠিক আছে, কাটাকুটি করি 0 0 0 0 কেটে গেল, পড়ে থাকলো এখানে 60 আর এখানে 48। 12 দিয়ে কাটো, 12 5 60, 12 4 48। মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা এখানে কি পাচ্ছি 5 ইকুয়াল টু পেলাম 4, এদিকে ব্যাকেটে থাকলো 1 প্লাস আর বাই 100, পাওয়ারে থাকলো এন বা 4 ছিল, পাওয়ারে 4 লিখলাম। কিন্তু এখানে বলছে 12 বছর পর কত হবে। এখান থেকে আমরা এইটুকু বের করে নিতে পারি যে 5/4 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে হচ্ছে 4। ঠিক আছে, 1 প্লাস আর বাই 100 পাওয়ারে 4 থাকলে তার মান হচ্ছে 5/4। এবার দেখো কি করে করব আমরা এটাকে। এইখানে বলা আছে 12 বছর পর কত হবে, একই সূত্র বসাও, এ সমান পি, ঠিক আছে, ব্র্যাকেটে কি লিখবো 1 প্লাস আর বাই 100 পাওয়ারে লিখবো এবার 12। ঠিক আছে, পাওয়ার কত লিখবো 12। এবার দেখো পি এর মান তো সেই একই থাকবে, 4,800ই থাকবে, কিন্তু এইটাকে আমরা ভাঙবো কীভাবে। এইটুকু মনে করো, এইটুকুর মান আমরা কি পেয়েছিলাম পাওয়ারে যখন 4, তখন সেটা আমরা পেয়েছিলাম কত 5/4। তাহলে এখানে আমি একবার 5/4 লিখলাম, তাহলে একবার 5/4 লেখা মানে ওটা পাওয়ারে 4 ছিল, তাহলে এরকমই কতবার লিখতে পারি, এরকমই 3বার লিখতে পারি, তবে গিয়ে সেটা কী হবে পাওয়ারে 12 আসবে, তাই তো। তাহলে এবার আমরা কি করব, এটাকে কাটাকুটি করব, কেটে দাও 4 4 16, 16 দিয়ে আমি এটাকে কাটি, 16 3 48, পাচ্ছি 300। এবার এই 4টা দিয়ে কাটো, কত পাবে তুমি এখানে 4 দিয়ে কাটলে পাবে 4 7 28 এবং 4 5 20 মানে 75। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আনসার কী বলে 75 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, মানে আনসার হচ্ছে 75 ইন্টু 125। আনসার কি হচ্ছে বললাম 75 ইন্টু 125 হবে আনসার। এটাকে তোমরা গুণ করলেই আনসার পেয়ে যাবে। আমি এখানেও গুণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 125 ইন্টু 75 গুণ করে দাও, 125 5 হচ্ছে 625 পাবে তোমরা। এবার তাহলে এখানে কত হচ্ছে দেখো 5 7 3 এবং এখানে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আনসার 9 3 7 5 টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, 9,375 টাকা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই অঙ্কটা। চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। এরপরে রয়েছে কিসের কোশ্চেন, এরপরে স্টার্ট হচ্ছে ইংলিশের কোশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 46 থেকে স্টার্ট হচ্ছে ইংলিশের কোশ্চেন। তো ইংলিশের কোশ্চেন ফার্স্ট কী আছে দেখো, দ্য ফিল্ম ড্যাশ বিগিন বিফোর আই রিচড দ্য সিনেমা হল। কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য পাস্ট পারফেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন ব্র্যাকেট। তোমাকে কোন ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে সেটা এখানে বলেই দেওয়া রয়েছে। অপশান কী কী আছে দেখো, তো পাস্ট পারফেক্ট ফর্ম দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে। অপশান এতে রয়েছে হ্যাজ বিগান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, হ্যাড বিগান এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম। ঠিক আছে, আর পাস্ট পারফেক্ট ফর্ম আমরা পেয়ে গেলাম, তো এখানে কী হবে হ্যাড বিগান, হ্যাড বিগান অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। তাছাড়াও যদি এখানে ফর্মটা তোমাকে নাও বলতো তাও আমরা করতে পারতাম। দেখো এখানে কি বলেছে, দ্য ফিল্ম বিগিন বা সিনেমাটা শুরু হয়ে গেল বিফোর আই রিচড দ্য সিনেমা হল, সিনেমা হলে আমি পৌঁছানোর আগেই সিনেমাটা শুরু হয়ে গেছে। মানে এখানে দুটো পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে। এমনিতে তো এটা একদিনের কথা বলা হচ্ছে, এটা পাস্টে হয়ে গেছে, হয়ে নাই রিচড বলছে। তো যখন পৌঁছেছিল তার আগেই কী হচ্ছে সিনেমাটা শুরু হয়েছিল, মানে এমনিতে এটা পাস্ট, তার মধ্যেও তারও আগে, মানে পাস্টেরও পাস্ট বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে কি হয় এখানে পাস্ট পারফেক্টটাই হয়, যেটা বেশি পাস্ট বোঝাচ্ছে
ঠিক আছে, এটা ফর্মার, যেটা বেশি পাস্ট বোঝাচ্ছে বা বেশি আগের ঘটনা সেখানে হবে কি পাস্ট পারফেক্ট, আর তারপরটা হবে সিম্পল পাস্ট। দেখো আই রিচড, এটা সিম্পল পাস্ট টেন্স, তাই তো এখানে হবে অপশন বি হ্যাড বিগান। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 47 নম্বর কোয়েশ্চেন দেখো, আর দে প্ল্যান্টিং ট্রিজ, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ তোমাকে এখানে করতে বলা হয়েছে। তো ভয়েস চেঞ্জ করলে এখান থেকে আমরা কি পাবো, দেখো অপশান রয়েছে আর ট্রিজ প্লান্টেড বাই দেম, বি রয়েছে আর ট্রিজ বিং প্লান্টেড বাই দেম, সি আছে ট্রিজ আর বিং প্লান্টেড বাই দেম, আর ডিতে রয়েছে বাই দেম আর ট্রিজ প্লান্টেড। তো প্রথম কথা হচ্ছে যে সেন্টেন্সটা রয়েছে এখানে ভয়েস চেঞ্জের জন্য সেটা কোন টেন্সে দেওয়া রয়েছে, সেটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে আমরা যখন চেঞ্জ করবো এখানে দেখো প্লান্টের পরটা আইএনজি লাগানো আছে, মানে প্ল্যান্টিং। তো কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে যখনই কন্টিনিউয়াসকে আমরা চেঞ্জ করি একটা কি আসবে, বিইং আসবে কিন্তু, ঠিক আছে, একটা বি ভার আসছে, তার বিইং প্লান্টেড হয়ে যাবে, বিইং প্লান্টেড। মানে এখানে আনসার কী হবে, আর ট্রিজ বিইং প্লান্টেড বাই দেম, তাদের দ্বারা কি গাছ বসানো হচ্ছে, আর ট্রিজ বিইং প্লান্টেড বাই দেম, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 48 নম্বর কি বলছে, 48 নম্বর কোয়েশ্চেনে 48 নম্বর কোয়েশ্চেনে বলা আছে হাউ লং উইল ইউ হ্যাভ বিন স্টাডিং হিয়ার হোয়েন ইউ লিভ দি স্কুল। ঠিক আছে, তো যাই হোক এখানে তোমাকে কী করতে বলেছে, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, তোমাকে জাস্ট এখানে টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। তো টেন্স আইডেন্টিফাই করার জন্য প্রথম কথা এখানে আমরা কী কী ধরনের ভার্ব ইউজ হয়েছে সেগুলো দেখব। ঠিক আছে, কোনটা ফিউচারের জন্য বা কোনটা পারফেক্টের জন্য এগুলো দেখলেই আমরা এখানে টেন্সটা ডিটেক্ট করতে পারবো। প্রথমে রয়েছে উইল, উইল মানে বুঝতেই পারছো এটা ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে, তো এখানে দেখো ফিউচার। ঠিক আছে, তারপর রয়েছে হ্যাভ বিন স্টাডিং মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো অপশানে বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বাকি যে টেন্সগুলোর কথা এখানে বলা রয়েছে সেগুলো যদি আমি তোমাদের বলি, যেমন ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন হবে, যেমন ধরো সিম্পলি আই হ্যাভ বট এ ক্রিকেট বল, বা আই হ্যাভ বট এ বল। ঠিক আছে, সিম্পলি বললাম, তাহলে এখানে হ্যাভ বট, হ্যাভটা কি, হ্যাভটা হচ্ছে পারফেক্টের জন্য বসছে, আর বট তো হবেই কারণ হ্যাভের সাথে অপশনে কী বসে, যে থার্ড ফর্ম ভার্বে সেটা বসে। তো এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দিলাম। নেক্সট রয়েছে দেখো, এইটা তো আমরা বুঝতেই পারলাম অপশনটা দেখে। আর সিতে রয়েছে কি, পিতে রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট মানে একটা হ্যাড থাকবে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট মানে কি থাকবে, হ্যাড, এবং কন্টিনিউয়াস মনে করো হ্যাড বিন ডুইং, এইটা যদি থাকতো সেন্টেন্সে তাহলে সেটা হতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর কি রয়েছে একটা দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই এটা অবশ্যই হ্যাভ বিন ডুইং হবে বা হ্যাজ বিন ডুইং এরকম। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ কিন্তু হ্যাভ বা হ্যাজটা বসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো 49 নম্বর কোশ্চেন কী রয়েছে, টাউ শুড রিমেন অ্যাট এ ডিস্টেন্স ফ্রম ইভিল কোম্পানি, মানে ইভিল কোম্পানি বা খারাপ সঙ্গ থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে এখানে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড সুটেবল ফ্রেজাল ভার্ব, কোন ফ্রেজাল ভার্ব দিয়ে তুমি এটাকে রিপ্লেস করতে পারবে। অপশানস রয়েছে কিপ অ্যাওয়ে, কিপ অ্যাট, কিপ আপ নাকি কিপ অফ। তো এখানে যে মিনিংগুলো সেগুলো তোমাদের সবার আগে জানতে হবে, মিনিং না জানলে কিন্তু তুমি এখানে রিপ্লেস করতে পারবে না। কিপ অফ মানে হচ্ছে প্রথমে আছে কি কিপ অ্যাওয়ে মানে হচ্ছে অ্যাভয়েড করা, কিপ অ্যাওয়ে মানে অ্যাভয়েড করা। কিপ অ্যাট মানে হচ্ছে কোনো কিছু করে যাওয়া, মনে করো কোনো একটা কাজ কঠিন তাও সেটা কেউ করে যাচ্ছে, তো সেটা হচ্ছে কিপ অ্যাট। কিপ আপ মানে হচ্ছে কোনো কাজের মান বজায় রাখা, ঠিক আছে, আমরা বলি কিপ ইট আপ, কেউ ভালো ডান্স করে তো কিপ ইট আপ, এটাকে বজায় রাখো। আর রয়েছে কি এখানে কিপ অফ মানে হচ্ছে থামা বা কোনো কিছু না করা সেইটা। তো এখানে যেটা বেস্ট অপশান সেটা হচ্ছে কিপ অ্যাওয়ে, ঠিক আছে, অ্যাভয়েড করা বা দূরে থাকা। রিমেন অ্যাট এ ডিস্টেন্স কী হয়ে যাবে, কিপ অ্যাওয়ে, অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী রয়েছে, 50 নম্বর কোশ্চেন, ইংলিশের লাস্ট কোশ্চেন এটা। ঠিক আছে, দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড ড্যাশ টিচার, অপশানস রয়েছে দে আর দিস। তো দেখো দেয়ার আর দেয়ার দুটো যে প্রোনাউন্সিয়েশন সেটা একই, বাট স্পেলিংটা আলাদা, মিনিংটাও কিন্তু আলাদা হয়। তো দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড দেয়ার টিচার, THEIR হবে, ঠিক আছে, THEIR দেয়ার মানে হচ্ছে তাদের, আর THERE দেয়ার মানে সেখানে, কোনোটা লোকেশান বোঝাচ্ছে। দে মানে তারা, দিস মানে হচ্ছে এইগুলো, প্লুরাল ফর্ম এটা দিসটা। ঠিক আছে, তো এখানে রাইট আনসার কী হবে, দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড দেয়ার টিচার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো শুরু হচ্ছে 51 নম্বর, সেটা হচ্ছে জিকের কোশ্চেন, এখান থেকে স্টার্ট হচ্ছে।
প্রত্যেকটা কোশ্চেনই আমি এখানে জিকের এমন রেখেছি যেগুলো কিন্তু আগেও বিভিন্ন পরীক্ষায় এসেছে। প্রথম কোশ্চেন কী আছে, চীন দেশের রাজধানী হলো। অপশান এতে রয়েছে সাংহাই, বিতে রয়েছে নানচাং, সি রয়েছে বেজিং আর ডিতে রয়েছে সিওল। তো চীনের রাজধানী কি? আশা করি তোমরা সবাই জানো চীনের রাজধানী হচ্ছে বেজিং। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার, চীনের রাজধানী বেজিং। তোমরা আমাকে চীনের যে মুদ্রা সেটার নাম কমেন্টে লিখে জানাবে, তোমাদের জন্য এটা কাজ থাকলো। 52 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে, বলা আছে পৃথিবীর বৃহত্তম নদী হলো নীল, গঙ্গা, আমাজন নাকি মিসিসিপি, মিসৌরি। পৃথিবীর বৃহত্তম নদী কোনটা? বৃহত্তম হচ্ছে আমাজন। দীর্ঘতম বললে নীল হবে, কিন্তু বৃহত্তম যদি বৃহত্তম বলে তখন কিন্তু আনসার হবে আমাজন, এটা মনে রাখবে। পরে কোশ্চেন দেখো 53 নম্বর কোশ্চেন, প্রথম কোন ভারতীয় মাউন্ট এভারেস্ট জয় করেন? খুবই ভালো কোশ্চেন, জিকের প্রত্যেকটা কোশ্চেন এখানে আমি এমনই রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অপশান দেখো, নাওতে রয়েছে নাওয়াং গাম্বু শেরপা, বিতে রয়েছে কেডি যাদব, সিতে বাচেন্দ্রী পাল আর ডিতে তেনজিং নোরগে। তো এখানে প্রথম ভারতীয় মাউন্ট এভারেস্ট জয়ী কে? তেনজিং নোরগে। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, তেনজিং নোরগে। পরবর্তী কোশ্চেন দেখো 54 নম্বর, কী রয়েছে, একটা বইয়ের নাম দেওয়া রয়েছে, কি বই না, অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস, এর রচয়িতা কে? অপশান রয়েছে আরভিন স্টোন, অ্যালন ডিউরি, সিতে রয়েছে আর্থার কোনান ডোয়েল আর ডিতে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ার। তো অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস কার লেখা? এটা হচ্ছে আর্থার কোনান ডোয়েলের লেখা। অপশান সি হচ্ছে কারেক্ট। শেক্সপিয়ারের কিছু লেখা তোমরা পড়ে রাখবে, যেমন শেক্সপিয়ারের লেখার মধ্যে কী কী রয়েছে, হ্যামলেট, জুলিয়াস সিজার, দ্য টেম্পেস্ট, এগুলো হচ্ছে শেক্সপিয়ারের লেখা। চলো নেক্সট কোশ্চেন দেখো 55 নম্বর কোশ্চেন, এটা জিকের লাস্ট কোশ্চেন। কী রয়েছে, জয় জওয়ান জয় কিষান কার উক্তি? অপশান রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল মানে সর্দার বল্লভভাই প্যাটেল আর রয়েছে ডি মহাত্মা গান্ধী। তো জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? উক্তিটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, আজকের ভিডিওর লাস্ট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন। রিজনিংয়ের 5টা কোশ্চেন এখানে রয়েছে। প্রথম কোশ্চেন দেখো, এখানে টেবিল দেওয়া রয়েছে 1, 4 কোয়েশ্চেন মার্ক, 4, 2, 5, 2, 2, 3 এবং রয়েছে 49, 64, 169। কীভাবে হবে এটা? প্রথম কথা দেখো, এইভাবে আমরা দেখি, কারণ এইভাবে তো আসবে না। ঠিক আছে, এটাকে আমরা কীভাবে দেখব, লম্বালম্বি কলাম অনুযায়ী তোমরা এটাকে দেখো। কী কী রয়েছে, 1, 4, 2 এবং এখানে রয়েছে 49। তারপরে কলামে কি রয়েছে, 4, 2, 2, এখানে রয়েছে 64। এখানে কোয়েশ্চেন মার্ক আমরা জানি না, 5, 3, এখানে 169। নিচের যে রোটা রয়েছে, নিচের যে রো, এই রোটা, ঠিক আছে, 49 মানে 7 স্কোয়ার সবাই জানি, 64 মানে 8 স্কোয়ার, 169 মানে হচ্ছে 13 স্কোয়ার। তো আমাদের কি আনতে হবে, এইখানে 7 স্কোয়ার হচ্ছে, তাহলে এই 3টে থেকে আমাদের কি আনতে হবে, 7 আনতে হবে। 7 কি আসছে, প্লাস করে আমরা দেখি, 4 একে 5, 5 আর 2 7, অর্থাৎ 7 আসছে। এই 3টেকে আমরা যোগ করে সেটা স্কোয়ার করে দিলে 49 পাচ্ছে। তো সেকেন্ড কলামেও তাই হচ্ছে কিনা একবার মিলিয়ে দেখে নাও, 4 আর 2 6 আর 2 8, 8 আর 8 64, তার মানে সেই নিয়মটা এখানে ফলো হচ্ছে। এবার এখানে রয়েছে 13 স্কোয়ার 169, লাস্ট কলামটার নিচে, তাই তো 169, এখানে হচ্ছে 169 মানে 13 স্কোয়ার। তো এখানে দেখো 5 আর 3 8 হলো, তাহলে আমাদের লাগবে 13। তো 8 আর 5 13 হয়, তো এখানে যদি 5 হয় তাহলে আমাদের কী হয়ে যাবে, 13 চলে আসবে এবং 13 স্কোয়ার করে আমরা 169 কিন্তু ইজিলি পেয়ে যাব। 5 আর 5 10 হবে, 10 আর 3 13 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আনসার কী হবে, অপশান সি হবে কারেক্ট আনসার 5। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো 57 নম্বর কোয়েশ্চেন। কী রয়েছে, এখানে একটা সিরিজ দেওয়া রয়েছে, D/5 আছে, G/9 আছে, J/14 আর M/20। বাকি এখানে অপশানস তো রয়েছে। প্রথমে আমরা দেখি যে কী নিয়ম এখানে ফলো হচ্ছে। দেখো প্রথম কথা D/5, তো ডি এর পর এখানে রয়েছে জি। ডি আসে আমরা জানি কত নম্বরে, 4 নম্বরে, জি আসে 7 নম্বরে, জে আসে 10 নম্বরে, এম আসে 13 নম্বরে। অর্থাৎ কত করে নাম্বার এখানে ইনক্রিজ হচ্ছে, 4-এর পর 7 মানে 3 বাড়লো, 7-এর পর 10 এখানেও 3 বাড়লো, 10 থেকে 13 3 বাড়লো, তার মানে 13 থেকে এখানে কত আসবে, 16। 16 মানে কত হচ্ছে, পি হচ্ছে 16। ঠিক আছে, পি হচ্ছে 16। এবং নিচে দেখো 5 থেকে 9 4 বাড়লো, 9 থেকে 14 5 বাড়লো, 14 থেকে 20 6 বাড়লো, তার মানে তারপর কত বাড়বে, 7 বাড়বে, তাই তো। 7 বাড়লে কত হবে, 27 হবে। 7 বাড়লে কত হবে, 27, মানে ওপরে আসছে পি আর নিচে আসছে 27। এমনিতেও দেখো পি দিয়ে এখানে একটাই অপশন ছিল, অপশন ডি। তো ওপরটা যদি তোমার ঠিকঠাক বের করতে পারো তাহলে দেখো বেরিয়ে যাচ্ছে, কারণ পি দিয়ে এখানে একটাই অপশন রয়েছে, P/27, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। 58 নম্বর কোশ্চেন দেখো, একটা পিকচার তোমাদের এখানে দেওয়া রয়েছে, ফ্রম দ্য গিভেন আনসার্স ফিগার সিলেক্ট দ্য ওয়ান ইন হুইচ দ্য কোয়েশ্চেন ফিগার ইজ হিডেন অর এমবেডেড।
তো এখানে কোয়েশ্চেনের ফিগারটা দেখে নাও, এটা হচ্ছে কোয়েশ্চেন ফিগার। তোমাকে বের করতে হবে এই ছবিগুলোর মধ্যে যে কোনো একটা, এই ছবিটা কিন্তু হিডেন অবস্থায় রয়েছে, তো সেটা কোনটা। তো এই ফিগারটার সাথে আমরা এই ফিগারগুলোকে মিলিয়ে দেখি। এই ফিগারটা এইরকম রয়েছে এবং এই রকম রয়েছে, তো কোন ফিগারে এ বি সি ডির মধ্যে কোন ফিগারে এটা তুমি দেখতে পাচ্ছ? অবশ্যই অপশন বি ফিগারে। বি ছাড়া আর কোনো ফিগারেই কিন্তু এইটা নেই, রয়েছে কি দেখো, বি ছাড়া কোনো ফিগারেই নেই। তো অপশনে বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। তো এটা আমরা ইজিলি বুঝতে পারছি কি অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, 59 নম্বর কোয়েশ্চেন দেখো, রিজনিংয়ের একটা কোয়েশ্চেন কি রয়েছে, একটা অ্যাঙ্গেলের মতো করা রয়েছে, এখানে 3 2, এখানে 35, এখানে রয়েছে, এখানে কি রয়েছে 1 5 126 3 4, এখানে কোয়েশ্চেন মার্ক। তো প্রথম কাজ হচ্ছে তোমরা রিজনিং করবে মানে তোমাদের কিন্তু স্কোয়ার কিউব মোটামুটি 10 পর্যন্ত তোমাদের মুখস্থ থাকাই উচিত। স্কোয়ার এবং কিউব এই দুটো জিনিস, ঠিক আছে, আর এর থেকে বেশি পড়ার তোমাদের দরকার নেই। দেখো 3 আর 2 থেকে কী হবে, আমরা 3 আর 2 থেকে কী হবে, আমরা 35 আনবো। দেখো 3 আর 2 হচ্ছে 5, 5 7 35, 5 আর 1 6, 6 7 42, কিন্তু এখানে নেই সেটা, তাহলে কী হবে দেখো 3 স্কোয়ার করলাম, 2 স্কোয়ার করলাম, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, তো 9 আর 4 13, তাও কিন্তু 35 এলো না। 3 কিউব করে দেখি আমরা, 2 কিউব করে দেখি, 3 কিউব হচ্ছে 27 আর 2 কিউব 8, 27 আর 8 কিন্তু 35 চলে আসছে। তো এইটা কিউব করে প্লাস করতে হচ্ছে। পরেরটা আমরা কিউব করে প্লাস করে দেখে নিই, 1 কিউব প্লাস 5 কিউব, 1 কিউব মানে 1, 5 কিউব হচ্ছে 125, তাহলে 126 আসছে। তাহলে বুঝতে পারছো কীভাবে হচ্ছে এটা, না যে ওপরের দুটো সংখ্যা রয়েছে সেই দুটোকে কিউব করে তাকে অ্যাড করতে হচ্ছে। কারণ এখানে কী হবে, 3 কিউব 4 কিউব সে দুটো যোগ, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, 27 আর 64 কত হবে তাহলে 91, অপশান হবে অপশানে বি, 91 হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পারলে। চলো পরে কোশ্চেন দেখি। পরে কোশ্চেন দেখো 60 নম্বর কোশ্চেন, আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। এটা কি রয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডায়াগ্রামস বেস্ট ডেপিক্টস দ্য রিলেশনশিপ অ্যামং পিপল, উমেন অ্যান্ড মাদার্স, ঠিক আছে। পিপল, উমেন আর মাদার্সকে ডেপিক্ট করছে কোন ভেন ডায়াগ্রামটা, এগুলো হচ্ছে ভেন ডায়াগ্রাম রিলেটেড। তো দেখো প্রথম কথা আমি তোমাদের বলি যে ওমেন হোক বা মাদার হোক সবই কিসের মধ্যে পড়ছে, পিপলের মধ্যে পড়ছে, একটা বড় গোল আমাদের লাগবে এখানে। এবং মাদার হচ্ছে কি, যত মাদার্স রয়েছে, মাদার্স মানেই তিনি কি হবেন, ওমেন হবেন। সব মাদার ওমেন, সব ওমেন কিন্তু মাদার না হতে পারে, কিন্তু সব মাদার অবশ্যই ওমেনের মধ্যে পড়বে। তাহলে এইটা হচ্ছে ওমেনের জন্য এই গোলটা, সার্কেলটা, আর নেক্সট হচ্ছে মাদারের জন্য এই সার্কেলটা। মানে এটার সাথে দেখো কোনটা ম্যাচ হচ্ছে, অপশানে বি কিন্তু এখানে ম্যাচ হচ্ছে, অর্থাৎ এখানে যে কারেক্ট আনসার সেটা হচ্ছে অপশানে বি। তাহলে এই ছিল আজকের ভিডিওর কোয়েশ্চেন, একটা মক টেস্ট আমরা এখানে ডিসকাস করলাম। অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমরা কে কত পেলে, কোন জিনিসগুলো কোন জায়গাগুলো তোমাদের এখনও পড়তে বাকি রয়ে গেছে, বা কোন জায়গাগুলো তোমাদের আর কোনো প্রবলেম নেই। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা নিশ্চয়ই আমার কমেন্টে জানাবে, আশা করি কে কত পেলে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।